সম্মানিত দেশবাসী, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকের লাইভে যুক্ত হবেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আগামীকালকে বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন। আপনারা জানেন সেই ঐতিহাসিক দিনে আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, যে কিনা এই মুহূর্তে ভারতে আছেন, ভারতে পালিয়ে গেছেন, সেই শেখ হাসিনার বিরুদ্ধে রায় হতে যাচ্ছে। তো 14 তারিখে আওয়ামী লীগের লকডাউন ছিল ঢাকায়। তারা বিশাল সফলতা পেয়েছে, তারা বিশাল বড় বড় মিছিল করেছে ঢাকায়, দেখেছেন আপনারা। তারা রায় ঠেকিয়ে দিবে, 14 তারিখে ইউনূসের পতন হবে, ইউনূস পালিয়ে যাবে, এইরকম বিভিন্ন গুজব, পুরানো ভিডিও গুলা কেটে ছেটে ভুয়া নিউজ করেছে। আর বলেছে তারা এবার রায়ের আগ পর্যন্ত তারা তুমুল আন্দোলন করবে। তো তুমুল আন্দোলন আগামীকালকে রায় হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো একটা কথা আছে, পাপ বাপকেও ছাড়ে না। পাপ এমন এক জিনিস, পাপ যখন করতে থাকবেন, পাপ যখন করতে করতে, গ্রামের ভাষায় বলে, পাপ যখন বাড়তি হয় তো তখন পাপের শাস্তি পেতে হয়। এই ট্রাইব্যুনালের মাধ্যমে কত নিরীহ আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। বিএনপির নেতা, এরপরে জামাতে ইসলামীর নেতা, বড় বড় নেতাদেরকে এই ট্রাইব্যুনালে শেখ হাসিনা ভুয়া মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছে। আর এই শেখ হাসিনার নির্দেশে জুলাই গণহত্যা হয়েছে, তার নির্দেশে ছাত্রদের উপর গুলি চলেছে, নিরীহ মানুষের উপর গুলি চলেছে, শেষ পর্যন্ত রক্ষা পায়নি। সেই রায় আগামীকালকে হতে যাচ্ছে। তো এখন এরই মধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ককটেল ফাটিয়েছে। তো ককটেল ফাটিয়ে কি ফাঁসির রায় থেকে এই যে শাস্তি, ফাঁসি তো নিশ্চিত হবে এটা আমাদের ধারণা, কারণ হাজার হাজার নিরীহ ছাত্রদেরকে হত্যা করেছে। এই হাসিনার নির্দেশে হাজার হাজার নিরীহ ছাত্রদেরকে হত্যা করেছে। এই হাসিনার নির্দেশে পিলখানাতে সেনাবাহিনীর অফিসারদেরকে বিডিআর বিদ্রোহের নামে হত্যা করা হয়েছে। এইভাবে হাজার হাজার বার যদি ফাঁসির রায় দেওয়া হয়, কয়েক হাজার বার যদি ফাঁসির রায় দেওয়া হয়, তারপরেও শেখ হাসিনার শাস্তি, উপযুক্ত শাস্তি হবে না, তারপরও শাস্তি শেষ হবে না। এমন অপরাধ উনি করেছেন, করে উনি পালিয়েছেন। এখন আমাদের বাংলাদেশের যে আওয়ামী লীগের ভাইয়েরা আছেন, তারা তো বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের এই নিরীহ মানুষদেরকে উস্কানি দিয়ে দিয়ে 14 তারিখে উস্কানি দিয়ে মাঠে নামাইছে। অনেক আওয়ামী লীগের ভাই গ্রেফতার হয়েছে। এখন তাদের সংসার কিভাবে চলবে? হ্যাঁ, একজন আফাকেও গ্রেফতার করা হয়েছে। সেও তার ভিডিও দেখলাম, সে বলতেছে শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশের, হ্যান ত্যান বলে স্লোগান দিয়ে রাস্তায় নেমেছে। জনতা ধরে তাদেরকে পুলিশে সুপর্দ করেছে, এখন জেলে আছে। তো এই যে মা, এই যে বোন, সেও জেলে আছে। তো আওয়ামী লীগের ভাইয়েরা, বোনেরা সবাই বাংলাদেশের নাগরিক। তো সবাই যেহেতু বাংলাদেশের নাগরিক, আমরা, আমাদের কমন সেন্স আছে। আপনারা যদি কমন সেন্সকে কাজে লাগান, তাহলে আপনারা কারো উস্কানিতে পা দিবেন না। এখন বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন। এই স্বাধীন বিচার ব্যবস্থায় যেটা বিচারের রায় হবে সেটাকে মেনে নিতে হবে, মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আপনারা যদি বারবার এই পালিয়ে যাওয়া নেতাদের উস্কানিতে পা দেন, পা দিয়ে যদি রাস্তায় নামেন আন্দোলন করতে রাষ্ট্রের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, এই যে আজকে ঢাকাতে ককটেল, কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে ককটেল বিস্ফোরণ হয়েছে। হঠাৎ করে ককটেল মেরে তারা পালিয়ে গেছে, ধরতে পারে নাই দৌড়ানি দিয়ে জনগণ। তো এইভাবে রাস্তায় নেমে হঠাৎ করে জয় বাংলা স্লোগান দিয়ে বা চোরের মতো ককটেল মেরে পালিয়ে গেলে এই ধরনের আন্দোলন করে, এগুলো তো আসলে কোনো আন্দোলনের ক্যাটাগরিতে পড়ে না। আপনি ককটেল মেরে পালিয়ে যাবেন, এটা কোনো আন্দোলন হইলো? এভাবে কি আপনাদের নেত্রীকে আপনারা এই শাস্তি দেখে, এই ফাঁসির রায় থেকে, সাজা থেকে বাঁচাতে পারবেন? পারবেন না। তো
দেখুন, আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল 16-17 বছর, এই 16-17 বছরে কিন্তু তাদের হাতে প্রশাসন ছিল, র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, গোয়েন্দা, সকল বাহিরে, এবং তাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, কত ধরনের সংগঠন তাদের আছে। সকল শক্তিকে কাজে লাগিয়ে বিএনপি এবং জামাতকে তারা অত্যাচার, নির্যাতন, জুলুম, গুম, খুন এগুলা করেছে। তারপরেও কিন্তু জামাতে ইসলামী এবং বিএনপি, বিশেষ করে জামাতে ইসলামীর নেতাকর্মী, ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিন্তু মিছিল করেছে, রাস্তায় বাহির হয়েছে, মিছিল করেছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রশাসনের সামনে তারা কিন্তু বারবার মিছিল করেছে। তাদেরকে কিন্তু আটকিয়ে রাখতে পারেনি। 5 মিনিট 7 মিনিটের জন্য হইলেও তারা, হ্যাঁ, 2-3 মিনিটের জন্য, 3-4 মিনিটের জন্য হলেও তারা রাস্তায় নেমে মিছিল করেছে, শত শত মানুষ নিয়ে, হাজার হাজার মানুষ নিয়ে। কিন্তু এই 16-17 বছর যারা এই সরকার চালাইলো, প্রচন্ড প্রতাপের রাষ্ট্র চালাইলো, মানুষের উপর অত্যাচার, নির্যাতন করলো, জুলুম করলো, তারা দেখুন আজকে অল্প দিনের ব্যবধানে মাত্র পালিয়ে গেল তাদেরকে, বা ফালাইয়া তাদের নেত্রী, আজকে তারা রাস্তায় নামতে পারতেছে না, মিছিল করতে পারতেছে না। এই কয়েকদিনের মধ্যে তাদের এই বিশাল ক্ষমতা, বিশাল শক্তি কোথায় গেল? নাই, শেষ। আজকে তারা নামলে জনগণ তাদেরকে ধাওয়া দেয়, জনগণ তাদেরকে পুলিশের হাতে দিয়ে দেয়, এবং জনগণ স্লোগান দেয়, একটা একটা লিগ ধর, দৈরা দৈরা জেলে ভর। এই যে একটা অবস্থা, 16-17 বছর তারা সরকারের সাথে যুদ্ধ করে জামাত, বিএনপি তারা টিকে ছিল, তারা ঠিকই মিটিং মিছিল করেছে, কিন্তু আজকে তারা মিটিং মিছিল করতে পারে না। 2-4-5 জন মানুষ রাস্তায় নেমে স্লোগান দিতে পারে না। তারা চলন্ত গাড়িতে আগুন দেয়, তারা বাসের মধ্যে আগুন দেয়, ককটেল বিস্ফোরণ করে বাসে আগুন ধরায় দেয়। রাতের বেলা দেখলাম একটা সিসিটিভি ফুটেজ, একটা বাস স্ট্যান্ডের গাড়িতে অনেক বেশ কয়টা বাসের মধ্যে তারা রাতের বেলা আগুন দিতেছে, নীরব নিরিবিলি। সিসিটিভি ফুটেজে দেখা যায় গাড়িতে পেট্রোল দিলে ঢেলে তারা আগুন দিতেছে। হচ্ছে তাদের আন্দোলন। তারা মানুষ মারবে, ঘুমন্ত বাসে আগুন দিবে, ঘুমন্ত ট্রাকে আগুন দিবে, হ্যাঁ, তারা মানুষ হত্যা করবে। তো এটা কিন্তু তাদের নতুন নীতি না। তারা কালকেও কিছু করতে পারবে না, আজকে রাত্রেও কিছু করতে পারবে না। কিছু জায়গায় আগুন দেবে, কিছু নিরীহ মানুষকে পুড়বে, কিছু গাড়ি ঘোড়ায় আগুন দেবে, ককটেল বিস্ফোরণ করবে, তারা রাস্তায় নামতে পারবে না। তাদের এই সাহস, এই সাহসিকতা তাদের নাই। তাদের তারা তারা গুপ্ত বা গুপ্ত হত্যা বলতে হবে না, আগুন দিয়ে বাসের মধ্যে মানুষকে পুড়িয়ে মারবে। এই হলো এই হলো তাদের রাজনীতি। তো এইভাবে করে তো আসলে আপনারা আপনাদের নেত্রীকে বাঁচাতে পারবেন না, আপনারা সুস্থ ধারায় ফিরে আসতেও পারবেন না। একটা রাজনৈতিক দলের কার্যকলাপ এগুলা নয় যে আপনারা এখন বাংলাদেশে যারা আছেন, আওয়ামী লীগের ভাইয়েরা আছেন, আপনারা দেখা যায় যে আপনাদেরকে যারা ইন্ডিয়ায় পালিয়ে গেছে তারা উল্টাপাল্টা পোস্ট দিবে, আর আপনারা বাংলাদেশে রাস্তায় নেমে যাবেন। এই তো নেত্রী চলে আসছে, এই তো নেত্রী চট করে চলে আসবে, সবাই রাস্তায় নেমে আসুন। আর আপনারা সাধারণ মানুষ রাস্তায় নামবে, গিয়ে আন্দোলন করবেন, উল্টাপাল্টা স্লোগান দিবেন, আপনাদেরকে ধরে প্রশাসনের হাতে দিবে, পুলিশের হাতে দিবে, আপনারা জেলে যাবেন। এইভাবে এটা কোনো একটা সিস্টেম না। আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আপনারা শান্তিতে থাকুন, বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন, আপনাদের ফ্যামিলি ইনকাম করে সাপোর্ট দিন, ফ্যামিলির মধ্যে থাকুন। কিন্তু এইটা না করে আপনারা দেখা যাবে কি, আপনারা ওই যে 14 তারিখে অনেকে জেলায় গেছেন, অনেকে মারি খাইছেন, হ্যাঁ। তো এখন যদি আপনারা কালকেও ঝামেলা করেন, গন্ডগোল বাজাইতে চান, কিছুই করতে পারবেন না। আপনারা কি বোকা? বাংলাদেশের এই যে হাজার হাজার এখন প্রশাসন আছে, প্রশাসনিক অবস্থা খুব কঠোর। এরপরে বাংলাদেশের প্রতিটা দলের লোক আছে, জামাতে ইসলামী আছে, বিএনপি আছে, চরমোনাই আছে, এরপরে খেলাফত মজলিস আছে, এরপরে এই যে এনসিপি আছে, এইরকম তো আরো অনেক সংগঠন আছে, প্রচুর। এই সবাই যখন এই 24-এর যুদ্ধের পক্ষের যত শক্তি আছে সবাই যদি মাঠে নামে, তাহলে একটা আওয়ামী লীগও তো এই বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। তো দেখা যাবে শান্তিপূর্ণ আওয়ামী লীগ যারা এখন বাংলাদেশে আছে, সাধারণ আওয়ামী লীগ, তাদের কোনো অপরাধ করে নাই, তারা তো রাজনীতি করতেই পারে, একটা দলের সমর্থন তারা করতেই পারে, সাপোর্ট করতেই পারে। এই শান্তিপূর্ণ আওয়ামী লীগের ভাই যারা আছেন, যাদেরকে বিএনপি, আওয়ামী লীগ, জামাত তারা নির্যাতন করে না, জুলুম করে না, যারা শান্তিপূর্ণ ভাবে আছে, সমাজে এখনো বাস করতেছে, সবার সাথে মিলেমিশে থাকতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, এই মানুষগুলাকে বাহিরে যারা পালিয়ে গেছে, ইন্ডিয়াতে যারা পালিয়ে আছে, তারা অনলাইনের মাধ্যমে উস্কানি দিবে, মাঠে নামো, মাঠে নামো।
যাতে রায় না দিতে পারে, যাতে নেত্রী চট করে চলে আসবে, তোমরা রেডি হও, ঢাকা দখল করো, ইউনূস পালিয়ে যাবে, এইরকম ভুয়া কথা বলে যখন আপনাদেরকে উস্কানি দিবে, আপনারা মাঠে নামবে, স্লোগান দিবেন উল্টা পাল্টা, তখন আপনাদেরকে পুলিশ গ্রেফতার করবে, জনতা আপনাদেরকে ধরে পুলিশে দিবে। এই কাজটা আপনারা মোটেও করবেন না। যেই দল, যেই দলের নেতারা পালিয়ে যায়, সেই দলের পালিয়ে যাওয়া নেতারা ওই পারে থেকে উল্টাপাল্টা বলবে আপনাদেরকে, আর আপনারা উল্টাপাল্টা কাজ করবেন। এই কাজগুলো জীবনও করবেন না, জীবনের রিস্ক নিয়ে। যেই দলের নেতারা দেশের মানুষের চেয়ে, দেশের দলের নেতাকর্মীদের চেয়ে, দেশের মানুষের চেয়ে, দেশের চেয়ে বিদেশকে বেশি ভালোবাসে, ভিন দেশকে বেশি ভালোবাসে, তারা তো বারবার তারা ভিন দেশে পালিয়ে গেছে, বিভিন্ন দেশে পালিয়ে গেছে। এটা তো নতুন ইতিহাস না, এটা তো সব সময়, একেবারে প্রতিটা সময়। 96 এর পরে তারা আবার পালিয়ে গিয়েছিল, আবার পালিয়ে গেছে, বিভিন্ন সময় কিন্তু তারা পালিয়ে গেছে ওই দেশে। তো যে দেশের নেতারা দেশের মানুষের প্রতি যাদের ভালোবাসা একবারে কম থাকে, দেশের প্রতি ভালোবাসা থাকে না, এরা কিন্তু বারবার পালিয়ে যাবে। এরা কিন্তু ওই পারে শান্তিতে আছে। হ্যাঁ, ভুয়া নিউজ করবে, পুরানা নিউজ গুলা তারা এই এডিট করে আবার ছাড়বে, বিভিন্ন গুজব নামক যে পেজ গুলো আছে, আইডি গুলো আছে, ওইখান থেকে নেত্রী চলে আসতেছে, আপনারা নামুন, ঢাকা দখল করুন, ইউনূস পালিয়ে যাইতেছে, বিমানবন্দর পাহারা দেন। নেজুম মজুমদার, এই যে হারপিক মজুমদার, উনি বলতেছে বিশাল এই সফলতা পাইছে, 14 তারিখের আন্দোলনে ঢাকা একবারে লকডাউনে ছিল, মানুষ ঘর থেকে বাইর হয়নি। তো এইভাবে আপনাদেরকে উস্কানি দিয়ে সাধারণ মানুষকে আপনাদেরকে মাঠে নামানোর চেষ্টা করবে, আপনারা এগুলাতে পা দিবেন না, এগুলাতে পা দিবেন না। এবং এই যে আপনাদের ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন আপনাদেরকে যে আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সব মামলা আমরা উঠিয়ে নেব। ভাই, এক কলম লিখে রাখেন, ওনারা যদি ক্ষমতায় যায়, যেদিন রাত্রের বেলা সংশয় দেখবে যে 151টা আসন বিএনপি জিতে গেছে, যদি এরকম হয় যে 151টা আসনের রেজাল্ট ঘোষণা হয়ে গেছে, বিএনপি 151টা সিট পেয়ে গেছে, তাহলে কয়েক মিনিটের মধ্যে আপনারা লিখে রাখতে পারেন, বাংলাদেশের আওয়ামী লীগের যে বিভিন্ন নেতা আছে, জালার মধ্যে আছে, টানাটানি শুরু করছে, এসে একটা জালার লাইভের মধ্যে তা আপনারা লিখে রাখতে পারেন যে যখন তারা ঘোষণা দেখবে যে টিভি স্ক্রিনে বলতেছে বিএনপি 151টা সিট পেয়ে গেছে, কয়েক মিনিটের মধ্যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে বিভিন্ন নেতা আছে তাদের বাড়ি ঘরে হামলা হবে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হবে, লুটপাট হবে, দখল হবে। এবং প্রতিশোধ কাকে বলে আপনারা এই যে 17 বছর বিএনপির নেতাদেরকে বাড়িতে থাকতে দেন নাই, বিএনপির নেতারা বাড়িতে ঘুমাইতে পারে নাই, বিএনপির উপরে হাজার হাজার লাখ লাখ মিথ্যা মামলা দিয়েছেন, তাদেরকে বারান্দায় রেখেছেন, বিএনপি কে শুধু একা না, জামাতকে সহ। তা জামাত যেহেতু ইসলামী রাজনীতি করে, ইসলামী দল করে, ইসলাম যেহেতু মহৎ একটি ধর্ম, ক্ষমা করা জানে, জামাত হয়তো আপনাদেরকে এইভাবে প্রতিশোধ নেবে না, হামলা মামলা করবে না আপনাদের উপর। কিন্তু জামাতের ব্যক্তিগতভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা হয়তোবা ব্যক্তিগতভাবে আইনের আশ্রয় নিলে আদালতে এটার বিচার হতে পারে, কিছু কিছু যারা বেশি অপরাধ করেছে তাদের উপরে। কিন্তু রাজনৈতিকভাবে জামাত প্রতিহিংসা করবে না। এই যে এই পর্যন্ত কোনো আওয়ামী লীগের বাড়ি করে জামাত হামলা করেনি, ভাঙচুর করেনি, দখল করেনি, এগুলো করেনি। এখানে জামাত ক্ষমা করতে জানে, যেহেতু তারা ইসলামিক ভাবধারায় রাজনীতি করে। তো যারা বলতেছে যে ফখরুল ইসলাম আলমগীর বলতেছে আপনাদেরকে মামলা প্রত্যাহার করে নিবে, ওনারা আপনাদের পাশে দাঁড়াবে না, ওনারা আপনাদের পাশে দাঁড়াবে না, কখনো না। বরং ইসলামিক দলগুলা আপনাদের প্রতি সহানুভূতি দেখাতে পারে, আপনাদের পাশে দাঁড়াতে পারে এবং দাঁড়াবে। কিন্তু এই জন্য বলতেছে যে আপনারা কারো কথাই বাহির থেকে পালিয়ে যাওয়া নেতা ওইখানে লাখ লাখ কোটি কোটি টাকা দুর্নীতি করে, চুরি করে ওই দেশে নিয়ে দোলা করছে, ওই টাকা বসে বসে ওইখানে খাবে। বা এখন ওরা এখান থেকে আপনাদেরকে বাংলাদেশের দেশ এবং স্বাধীনতার বিরুদ্ধে, শান্তিপূর্ণ অবস্থানের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, হ্যাঁ, আপনাদেরকে লেলিয়ে দিবে, লাগিয়ে দিবে, আর আপনারা তাদের কথাই আপনারা মাঠে নামবেন, আন্দোলন করবেন, আর নিজেরা বিপদে পড়বেন। এইরকম বোকামি আপনারা করবেন না। রাজনীতি করার অধিকার সবার আছে। এই যে জামাতে ইসলামের উপর অত নির্যাতন হয়েছে, জামাতে ইসলামের নেতারা বিদেশ থেকে, মীর কাসেম আলী বাহিরে ছিল, বাহিরে থেকে বাংলাদেশে আসছে, তারপর ওনাকে গ্রেফতার করা হয়েছে, উনি না আসলেও পারতো।
এইরকম ভাবে খালেদা জিয়াকে বলা হয়েছে বিদেশে চলে যাওয়ার জন্য, উনি যায় নাই, বাংলাদেশেই ছিল। উনি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশেই ছিল, উনি পালিয়ে যান নাই অন্য কোনো দেশে। দেশকে ভালোবেসে দেশের জন্য জীবন দেওয়া শিখতে হবে। কোনো কিছু হলেই পালিয়ে যাওয়া অন্য দেশে, আর পালিয়ে যাওয়ার সুযোগ আছে বলেই দুর্নীতি করা, গুম খুন করা, হত্যা করা, হ্যাঁ, তার দেশের টাকা পয়সা লুটপাট করে অন্য দেশে নিয়ে যাওয়া, এগুলো আসলে মানে কোনো মতেই কিছুতেই এগুলা ঠিক না, এগুলো আসলে সঠিক না। এইরকম ভিন দেশের উপরে ভর করে পালিয়ে যাওয়ার সুযোগ আছে, পালিয়ে যেতে পারবেন, বর্ডার খোলা আছে, আপনাদেরকে ওই দেশে গেলেই তারা রিসিভ করে, তারা জায়গা দেয়। কেন জায়গা দেয়? এই দলটা, আওয়ামী লীগ নামক দলটা, এদের নেতা কর্মী, এদের যারা কেন্দ্রীয় লিডার, প্রধান থেকে শুরু করে, তাদের মাধ্যমে বাংলাদেশ থেকে যে পরিমাণ সুযোগ সুবিধা, ফেসিলিটি বাংলাদেশে, বাংলাদেশ হলো ভারতীয় পণ্যের একটা বাজার, যেখানে ভারতের নিম্নমানের প্রোডাক্ট, ফেন্সিডিল থেকে শুরু করে গাঞ্জা, মদ, হিরোইন, ফেন্সিডিল সবকিছু, বৈধ অবৈধ সবকিছু বাংলাদেশের বাজারে সয়লাভ, এবং করিডোর ট্রানজিট সবকিছু ভারতকে করে ফ্রিতে। কেন? যাতে ওই অবৈধ ওই শেখ হাসিনাকে সারা জীবন ক্ষমতায় রেখে তারা যাতে ক্ষমতায় থেকে ভারতকে ফেসিলিটি দিবে আর বাংলাদেশের উপর লুটপাট করবে। তো ভিন দেশে যারা পালিয়ে যাওয়ার সুযোগ পাবে, পালিয়ে যাওয়ার রাস্তা যাদের জন্য খোলা থাকে, এরা কিন্তু কখনো সুশাসন দিতে পারবে না এবং কখনো সঠিকভাবে রাজনীতি করতে পারবে না। এই সুযোগ তাদের নেই, কারণ তারা রাস্তা খোলা আছে, তারা দুর্নীতি করবে, চুরিদারি করবে, দেশ থেকে আবার পালিয়ে যাবে, চট করে আবার ওই দাদাদের দেশে চলে যাবে, আবার চলে আসবে, আবার চলে যাবে। এই জন্য তাদের কথায় পা দিয়ে, তাদের কথায় কান দিয়ে আপনারা কেউ রাস্তায় নামবেন না। রাস্তায় নেমেও আপনারা শেখ হাসিনাকে আসলে বাঁচাতে পারবেন না। আমার সবচেয়ে অবাক লাগে, বাংলাদেশের অনেক আওয়ামী লীগের সাধারণ ভাইয়েরা এখনো, সাধারণ কর্মী এখনো দেখি, তাদের প্রায় সময় তাদের ভিডিও বিভিন্ন চ্যানেলে দেখি, ভিডিও দেখি, তারা বলছে শেখ হাসিনা কোনো অপরাধ করেনি। শেখ হাসিনা তো অপরাধ করেছে কি? আওয়ামী লীগ করেনি, শেখ হাসিনা করেনি। তো এই যে 17 বছর 16 বছর শত শত মানুষ গুম, শত শত মানুষ গুম খুন হত্যা, হ্যাঁ, এই যে আলেমদেরকে ফাঁসি দেওয়া, আল্লামা সাইদির আন্দোলনের যে 100-200 মানুষকে হত্যা করা, যারা আন্দোলন করেছিল আল্লামা সাইদির মুক্তির জন্য। তো এই যে নিজামী মুজাহিদ সহ এই যে মানুষদেরকে হত্যা করা হইলো, কাদের মোল্লা, কামরুজ্জামান, এদেরকে যে হত্যা করা হয়েছে এবং শত শত মানুষকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, এই অপরাধগুলা কে করেছে? হাজার হাজার মিথ্যা মামলা, লাখ লাখ মিথ্যা মামলা, এগুলা কে দিয়েছে, কে করেছে? দেশের কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার, এগুলা কে করেছে? তো এগুলা কি অপরাধ না? এখন আপনারা বাংলাদেশে থাকবেন, বাংলাদেশে রাজনীতি করবেন, রাজনীতি করার অধিকার চাইবেন, তো এই কাজগুলা যারা করে, এরা কি রাজনৈতিক দল না এরা কি সন্ত্রাসী দল? রাজনীতি করলে সুস্থ দ্বারাই করতে হয়। সুস্থ দ্বারাই বাংলাদেশে থাকুন, আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে এগুলা এগুলা এই করেন, প্রটেক্ট করেন, আদালতের মাধ্যমে মোকাবেলা করেন, এরপরে নির্দোষ প্রমাণিত হন, রাজনীতি করেন, সমস্যা কি? রাজনীতি করতে পারেন, কিন্তু আপনারা যা 16-17 বছরে করেছেন, শেষ পর্যন্ত 24-এর বিপ্লবের সময় যেভাবে হত্যা করেছেন আপনাদের, এইগুলা তো আমি নিজে দেখেছি। রাজনীতি এই 5 তারিখে, 4 তারিখে আমি নিজে ছিলাম নিউজ করার জন্য মিছিলে, সিলেটের বন্দরে, জিন্দাবাজারে আমি নিজে ছিলাম মিছিলে। যখন সুরমা টাওয়ারের সামনে থেকে মিছিল মানুষ এসে দলা হতে থাকে 4 তারিখে, 5 তারিখে যেদিন পালিয়ে গেছে আর আগের দিন। তো যখন ছিলাম তখন এই সুরমা টাওয়ারের এখানে আপনার এই পুলের মুখ যেটাকে বলে টুনু সিলেট, ওইখানে দেখলাম যে সামনে হচ্ছে ডাইরেক্ট ছাত্রলীগ, যুবলীগ, তাদের হাতে ডাইরেক্ট অস্ত্র, মেশিন গান, পিস্তল, বিভিন্ন ধরনের অস্ত্র, শটগান, এগুলা ডাইরেক্ট ছাত্রলীগ, যুবলীগের নেতাদের হাতে, তারা একেবারে সামনে। এরপরে তাদের পিছনে পুলিশ, এরপরে পিছনে বিজিবি, এইরকম ভাবে 2-3 স্তরের পিছনে বাহিনী, সরকারি বাহিনীগুলা, পুলিশ, বিজিবি, তারা পিছনে, আর যারা ছাত্রলীগ, যুবলীগ, তাদের দলীয় ক্যাডার, এরা একেবারে সামনে। সামনে থেকে ছাত্রদের ওদিকে ডাইরেক্ট সরাসরি ফায়ার করতেছে, শট করতেছে, গুলি করতেছে। অথচ আমি নিজেও নিউজ করাতে ছিলাম, নিউজে ছিলাম, জীবনের রিস্ক নিয়ে। ঠিক আছে? তো এই যে দেখলাম ডাইরেক্ট সরাসরি তারা গুলি করতেছে, গুলি করতে করতেছে আগাইতেছে, পুলিশ পিছনে কিন্তু তারা সামনে, তারা পুলিশের সামনেই অবৈধ অস্ত্র নিয়ে ডাইরেক্ট এভাবে গুলি করতেছে আর আগাইতেছে। সারা দেশে তো একই এই অবস্থাই ছিল, আমরা নিজেরা দেখলাম গুলি করতে, বরং আমার সামনে দেখতেছি গুলি করতেছে।
আমি না করতেছি, এই গুলি করবা না, গুলি করবা না, গুলি করবা না, ছেড়ে দাও। মানে এইরকম আন্দোলনরত ছাত্রকে ধরে ফালাইয়া পিটাইতেছে, আর একটা বন্দুক নিয়ে আসতেছে, বলতেছে গুলি করে দিব, গুলি করে দিব, জিন্দাবাজার পয়েন্টে। তো এই যে দেখলাম, এগুলা তো সারা দেশে এগুলা হয়েছে। তো এগুলা কি অপরাধ না? এগুলা কি কোনো রাজনৈতিক দলের কাজ যে আপনারা পুলিশের সামনে, আপনারা সেই বিজিবির সামনে, সবার সামনে অস্ত্র তাক করে, অস্ত্র খাড়া করে ছাত্রদের উপর গুলি করবেন আর দৌড়াবেন? হ্যাঁ, তো এইগুলা নিজের চোখে দেখেছি, এগুলা সারা পৃথিবী দেখেছে, সারা বাংলাদেশ দেখেছে। এগুলা কোনো রাজনৈতিক কাজ না। তো এই জন্য বলি যে রাজনৈতিক দ্বারা, সুস্থ দ্বারাই রাজনীতি করতে হবে। এখন যারা বাংলাদেশের স্বপ্ন দেখতেছে আগামী দিন ক্ষমতায় চলে আসবে, দেখুন তাদের জন্য বাংলাদেশের সংস্কার হতে পারতেছে না। এই আওয়ামী লীগ, এই বিএনপির কারণে, এই দুইটা দলের কারণে বাংলাদেশের জন্মের পরেই সংস্কার হইতে পারলো না। বিএনপি তো তখন ছিল না, পরে বিএনপি গঠন হয়েছে। তো এই আওয়ামী লীগ যদি চাইতো ৭১-এর পরে বাংলাদেশটাকে সুন্দর আইনি কাঠামো, বঙ্গবন্ধু আইন তৈরি করে বাংলাদেশটাকে সুস্থ ধারায় পরিচালিত করে, হ্যাঁ, বাংলাদেশটাকে বিশ্বের মধ্যে একটা উন্নত রাষ্ট্র করতে পারতো, শিক্ষা দীক্ষায়, অর্থনীতিতে, সব দিক থেকে। কিন্তু তারা কি করছে? বঙ্গবন্ধু কি করছে? চুরের খনি, যা সবাই পায় তেলের খনি, আর আমি পেয়েছি চুরের খনি। এই দুর্নীতি যুক্ত শাসন বা জাসদের নেতা কর্মীদেরকে হত্যা, বাড়িঘর দখল, বিভিন্ন ভাবে তারা এগুলোর সাথে জড়িত ছিল। এই জন্য এখনো এই ২৪-এর ৭১-এর যুদ্ধের স্বাধীনতার পরেও বাংলাদেশ সুন্দর কোনো আইন, সুন্দর কোনো কাঠামো, সুন্দর কোনো সিস্টেম, সুন্দর কোনো সংবিধান পায়নি, ঐক্যবদ্ধ একটা জাতি পায়নি। এই ২৪-এর পরেও আজকে যে এত 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 বছর, ১-১.৫ বছর পরেও যেখানে সংস্কার হওয়ার কথা, সংস্কার আটকে গেছে। যেখানে গণভোট হওয়ার কথা, গণভোট আটকে গেছে। কারণ বাংলাদেশের ওই আওয়ামী লীগেরই মতো আরেকটা দল, যেটা বিএনপি, তারা চায় না সংস্কার। তারা চায় না এখানে, এখানে সংস্কার চায় না, গণভোট চায় না। দেশে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, ২ বারের বেশি প্রধানমন্ত্রী যাতে না হতে পারে। যে বিভিন্ন আইন যেগুলা করলে পরে রাজনৈতিক নেতারা, এই রাজনৈতিক নেতা এবং প্রধানমন্ত্রী যেই হবেন বা রাজনৈতিক এমপি মন্ত্রী যারাই হবেন, তারা দুর্নীতি করতে সাহস পাবে না, হ্যাঁ, তারা দুর্নীতি করবে না, এরকম আইন তারা করতে রাজি না। এরকম সংস্কার তারা করতে রাজি না, তারা সংস্কারের বিপক্ষে। তাহলে ৭১-এ আমাদের বাপ দাদারা জীবন দিল, এক সাগর রক্তের বিনিময়ে তারা দেশ স্বাধীন করলো। স্বাধীনতা পূর্ণতা পেল না। এই শাসন পদ্ধতি, সঠিক সংবিধানের অভাবে স্বাধীনতা পূর্ণতা পেল না। আমরা সুফল পেলাম না। একটা দেশ স্বাধীন হওয়ার ১০-১৫ বছরের মধ্যে দেশটা উন্নতশীল একটা দেশ হয়। লেখাপড়া, শিক্ষা, চিকিৎসা, অর্থনীতি, সব দিক থেকে, হ্যাঁ, জ্ঞান গবেষণা, সব দিক থেকে একটা উন্নত রাষ্ট্র হয়। কিন্তু আমরা এটা পাইলাম না ৭১-এ। কেন পাইলাম না? এই দলখানা দুর্নীতি, এই চোরদের কারণে, এই চোরদের, এই চোরা শাসনের কারণে। আর এই এমন আইন কানুনের আছে, করে রাখছে যেগুলোর মাধ্যমে চোরেরা আরো বড় বড় চোর হবে, সাধারণ মানুষ অধিকার পাবে না। এমন একটা সংবিধান, এমন একটা সিস্টেম বাংলাদেশে কায়েম করছে। একইভাবে আমাদের ৭১-এর স্বাধীনতার পরে আমরা পাইলাম না অধিকার, জনগণ পাইল না অধিকার, পাইল না সুন্দর কোন সিস্টেম। আবার একই সিস্টেমে ২০২৪-এর পরে, যেখানে এই বিএনপির মতো দল জামাতের চেয়েও আগাইয়া এসে বলার দরকার ছিল, বিএনপির সবার আগে দাবি করা দরকার ছিল, সংস্কার করতে হবে, এই দ্বারা করতে হবে, এই দ্বারা করতে হবে, এইরকম সংস্কার করতে হবে, যাতে করে দেশের প্রতিটা মানুষ অধিকার পায়। প্রতিটা মানুষ অধিকার পায়, যাতে শিক্ষা, দীক্ষা, চিকিৎসা, সব জায়গায় দুর্নীতিমুক্ত প্রশাসন, প্রতিটা সেক্টর যাতে দুর্নীতিমুক্ত হয়, এরকম আইন কানুন দরকার, এরকম কাঠামো দরকার। রাজনৈতিক নেতারা যাতে দুর্নীতি পরায়ণ না হতে পারে, এরকম কঠোর আইন করা দরকার। এটা বিএনপির দাবি করা উচিত ছিল জামাতের চেয়েও, সবচেয়ে বেশি ইসলামী দলগুলোর চেয়েও তাদের দাবি এগুলা হওয়া দরকার ছিল। গণভোট, সংস্কার, নতুন সংবিধান, এটা বিএনপির দাবি হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপি কি করছে? অন্য দলগুলা চাইতেছে, জামাত চাইতেছে, সকল দল চাইতেছে, কিন্তু বিএনপি চায় না। বিএনপি বাধা দিয়ে রাখছে। তো আপনারা বাধা দিয়ে রাখছেন। ৭১ স্বাধীনতার পরেও রাষ্ট্র ব্যর্থ হয়েছে সুশাসন দিতে, সঠিক শিক্ষা দিতে, সবকিছুতে ব্যর্থ। ২৪-এর পরেও যদি আপনাদের কারণে ব্যর্থ হয়, আপনারা ক্ষমতায় যেতে পারবেন বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে ইসলামিক জোট, যেখানে হিন্দু সমাজের মা বোনেরা, হিন্দু ভাইয়েরা, হিন্দু মা বোনেরা স্লোগান দিতেছে দাঁড়িপাল্লার পক্ষে, হুজুরদের পক্ষে, সেখানে আপনারা জিতে যাবেন, এই দুর্নীতিবাজরা জিতে যাবেন, এটা কেউ আশা করে না, কেউ বিশ্বাসও করে না। তারপরেও যদি
ইউনূস বা প্রশাসন তাদেরকে আপনাদের পক্ষে নিয়ে, হ্যাঁ, আপনারা যদি কোনো মতে জিতেও যান, তাহলে খুব নিকটবর্তী সময়ে আরেকটা গণবিপ্লব হবে। যেই বিপ্লবটা, যে 24-এর বিপ্লবের পরে যদি বিপ্লবী সরকার হইতো, তাহলে কিন্তু এতদিনে সবকিছু সংস্কার হয়ে সুন্দর একটা সিস্টেম আমরা পাইতাম। বিপ্লবী সরকার না হওয়ার কারণে দেখা গেল জগা খিচুড়ি মার্কা সরকার, আর এই সরকার হইল বিএনপির প্রতি দুর্বল, হ্যাঁ, আওয়ামী লীগের প্রতি দুর্বল, তাদের প্রতি দুর্বল, যার কারণে এই এই সংস্কারটা হইলো না। 71-এর পরেও হয়েছে না, 24-এর পরেও হইতেছে না, জগা খিচুড়ি লাগাই দিছে। হয়তো আপনারা যদি প্রশাসনকে কাজে লাগিয়ে দুর্নীতি করে কোনোভাবে ভোট আপনাদের পক্ষে দেখিয়ে আপনারা জিতে যাওয়ার একটা রেজাল্ট কোনো মতে আদায় করে নিয়ে সরকার গঠন করেও ফেলেন, যেই ছাত্র জনতা, যেই দেশের মানুষ 24-এ বিপ্লব করতে পারছে, জীবন দিতে পারছে, আপনাদের এই চুরি এবং চাঁদাবাজি, ছিনতাই, এই যে রাহাজানি, এই যে মারামারি, খুন খারাপি, এই রাজনৈতিক দুর্বৃত্তায়নের শাসন যখন আবার চলবে, তো অচিরেই অল্প দিনের মধ্যে আরেকটা বিপ্লব হবে, এটা লিখে রাখেন। এই বিপ্লব বেশি দেরি হবে না, হয়তো আপনারা 2 বছর, 1 বছর, 2 বছর, 2-2.5 বছর ক্ষমতায় থেকে যেতে পারবেন। এরপরে যে বিপ্লব হবে, সেই বিপ্লবে আপনারা মাইনাস হবেন, একেবারে মাইনাস। আওয়ামী লীগ যখন মাইনাস হয়েছে, আপনারাও মাইনাস হবেন। তখন আপনারা হবেন আওয়ামী লীগ আর বিএনপি, জাতীয় পার্টির মতন ছোট ছোট দল, ছোট দলে পরিণত হবেন। এটা হতে বাধ্য, কারণ বাংলাদেশের মানুষ এখন দলের চেয়ে দেশকে বেশি ভালোবাসে, দুর্নীতিকে ঘৃণা করে, সততাকে পছন্দ করে। আপনারা যেই রকম দুর্নীতি যুক্ত এবং জগা খিচুড়ি মার্কা সরকার চাইতেছেন, আগের মতোই শোষণ, নিপীড়ন, জুলুম, নির্যাতন করবেন। আওয়ামী লীগ যেভাবে করছে, বিএনপি যেভাবে করছে, এখন আপনারা আবার এইভাবে ক্ষমতায় করতে চান, এটা দেশের মানুষ মেনে নেবে না। দেশের মানুষ এখন সচেতন। এই জন্য হিন্দু সমাজের মানুষ, হিন্দু মা বোনেরা, ভাইয়েরা, তারাও বলে যে এই হুজুররা, এই আলেমরা, তারা দুর্নীতিমুক্ত, তারা দুর্নীতির সাথে জড়িত না, তারা আসলে দেশের উন্নয়ন হবে, দেশের মানুষ অধিকার পাবে। এদের পক্ষে হিন্দু সমাজের মানুষ আজকে আজকে এই আলেমদের পক্ষে। এটা হচ্ছে সবচেয়ে আশার দিক। তো এখানে আপনারা যদি কোনো মতে ক্ষমতায় কিছুদিনের জন্য আসেনও, অচিরেই আরেকটা বিপ্লব হবে 24-এর মতো। সেই বিপ্লব হবে চূড়ান্ত বিপ্লব। আর যদি আপনারা ইদানিং হেরে যান জনগণের কাছে এবং আলেমদের ঐক্যের কাছে, ভোটের কাছে, তাহলে আর বিপ্লব করা লাগবে না, নয়তোবা আরেকটা বিপ্লব অচিরেই আসবে, সেই বিপ্লবে আপনারা পালাবেন, পালাতে বাধ্য। আপনারা দীর্ঘস্থায়ী শাসন, দীর্ঘস্থায়ী ভাবে দেশকে লুটপাট করবেন, এই সুযোগ আর বাংলাদেশে কোনো দল পাবে না। বাংলাদেশের মানুষের হাতে এখন মোবাইল আছে, মোবাইলের মাধ্যমে তারা ভালোটা যেমন দেখে, মন্দটাও দেখে, সঠিকটাও দেখে, বেঠিকটাও দেখে। তারা কমন সেন্স দিয়ে চিন্তা করে কোনটা সঠিক, কোনটা বেঠিক। এজন্য বলবো যে আসুন, সকল দলের, এই দেশের মানুষ যারা আমরা 18 কোটি 20 কোটি আছি, দেশটা আমাদের সবার। আমরা তো কোনো দলের কাছে বিক্রি হই নাই। এদেশের প্রতিটা মানুষের দুর্নীতির বিরুদ্ধে কথা বলার সাথে অধিকার আছে। আপনার দল যদি দুর্নীতি করে, আপনার দল যদি চুরিদারি করে, আপনার দল যদি খারাপ হয়, এই দলকে ত্যাগ করুন, 3 তালাক দিন, দিয়ে ভালো কোনো রাজনৈতিক দল, যে দল আছে ওই দলকে সাপোর্ট দিন, ভালো রাজনৈতিক দলগুলাকে সাপোর্ট দিন, যারা সুশাসন চায় তাদেরকে সাপোর্ট দিন। আর দুর্নীতির এইরকম দল যারা আছে, যারা ভোট চুরি করবে, টাকা চুরি করবে, জনগণের অধিকার চুরি করবে, বলছে সে যারা চাঁদাবাজি করবে, এই ধরনের রাজনৈতিক দলদেরকে না বলুন, সরাসরি না বলুন, না বলুন, এদেরকে আপনারা ত্যাগ করুন। আর আমরা তো কোনো দলের কাছে আমরা বিক্রি হই নাই, আমরা তো দেশকে কারো কাছে ইজারা দেই নাই যে এই দল, এই দল, এই দল তারা দুর্নীতি করবে, লুটপাট করবে, আমরা তাদেরকে সাপোর্ট দিব। এটা হতে পারে না। এদেরকে আসুন আমরা ত্যাগ করি, এদেরকে আমরা ত্যাগ করি, এদেরকে আমরা 3 তালাক দিই। দুর্নীতি মুক্ত যতটা দল আছে এদেরকে 3 তালাক দিতে হবে, এদেরকে সাপোর্ট দেওয়া যাবে না। কারণ দেশের মানুষ এখন সচেতন, আমরা এখন সচেতন, আপনারা সচেতন, সবার হাতে মোবাইল আছে, সবার হাতে ইন্টারনেট আছে, সবাই দেখতে পারেন সরাসরি কি হইতেছে কি না হইতেছে। এই জন্য আসলে একটা দুইটা পটকা মেরে রাজনৈতিক দুর্নীতিবাজ নেতাদেরকে সাপোর্ট দিয়ে, যেমন আপনারা শেখ হাসিনাকেও বাঁচাতে পারবেন না, আওয়ামী লীগকেও বাঁচাতে পারবেন না, দুর্নীতি করলে জনগণ বিএনপিকেও বাঁচাতে পারবে না, জনগণ বিএনপি থেকেও সরে যাবে, জামাত দুর্নীতি করলে জামাত থেকেও সরে যাবে। যেই দল দুর্নীতি করবে, যেই দল অন্যায়কে সাপোর্ট দিবে, সেই দলকেই জনগণ জনগণ 3 তালাক দিয়ে দিবে, মুছে ফেলবে, এই দলকে সাপোর্ট দিবে না। এটাই হচ্ছে আগামীর বাংলাদেশ। এই জন্য আরেকটা বিপ্লব প্রয়োজনে, জনগণ আরেকটা বিপ্লব করবে, চূড়ান্ত বিপ্লব করবে এই দেশে। বিপ্লব করার পর দরকার প্রয়োজনে বিপ্লবী সরকার হবে। কিন্তু
সংস্কার করতেই হবে গণভোটের মাধ্যমে। গণভোটটা যদি আলাদা করতো তাহলে দেখতেন জনগণ কি পরিমাণ ভোট দেয়, এই গণভোটে কি পরিমাণ জনগণের ভোট দেয়, দিয়ে গণভোটকে তারা পাশ করে তাদের। কিন্তু গণভোটটাকে ওইটার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর আরেকটা শয়তান, এজন্য বলবো দেশের মানুষ সচেতন। আপনারা অযথা রাস্তায় নেমে হট্টগোল করে রায় তো আটকাতে পারবেন না, আপনাদের নেত্রীকেও আটকাতে পারবেন না। যে অপরাধ করেছে পাপের শাস্তি তাকে পেতেই হবে। পাপ আমি করলে আমাকেও পেতে হবে, যেই পাপ করবে পাপের শাস্তি দুনিয়া এবং পরকালে তাকে পেতেই হবে। তো ভালো থাকুন সবাই, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকের লাইভটি দেখেছে।